আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে বললেন হাসনাত। ভোট পেছানোর কারণ নেই বললেন ডক্টর ইউনূস। জানাবো সাহরের সময় গাজায় হামলা কাটছে না দুঃস্বপ্নের রাত। নির্বাচনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না বললেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, 2 ডাকাত আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। হাসনাত ওই পোস্টে আরও লিখেছেন, উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। ভোট পেছানোর কারণ নেই বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা জানান, সরকার নির্বাচনের জন্য 2টি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত এ তারিখ পরিবর্তন করা হবে না। তিনি ব্যাখ্যা করেন যে, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশ আদালতে বিচার করা হবে। তিনি আরো জানান, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি। এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আরো জানান, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। সরকারের নীতি নির্ধারণে দিক নির্দেশনা দিতে জুলাই সনদ চূড়ান্ত করা ও স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। সাহরের সময় গাজায় হামলা কাটছে না দুঃস্বপ্নের রাত। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকে তখন গভীর ঘুমে, কেউ কেউ সাহরের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমন সময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। রাতের অন্ধকারে আহত রক্তাক্ত মানুষের আর্তচিৎকার এবং আতঙ্কিত মানুষের ছোটাছুটি। গত মঙ্গলবার থেকে এমন নৃশংস হামলার মধ্যে রোজা পালনের জন্য সাহরি করছেন গাজার বাসিন্দারা। নতুন করে হামলার ফলে জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তি কার্যত সমাপ্তি ঘটেছে। এতে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এসেছে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায়। 15 মাস ধরে চলা নৃশংস হামলার পর গত জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। বাড়িঘরে ফিরে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিল তারা। পবিত্র রমজানে খাবার সংকটের মধ্যে নতুন করে হত্যাযজ্ঞ চালাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গত মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে গাজায় 200 শিশুসহ অন্তত 206 জন ফিলিস্তিনি নিহত এবং 909 জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু গতকাল বৃহস্পতিবার ভোর থেকে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে কমপক্ষে 110 জন নিহত হয়েছেন। এ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে গাজায় অন্তত 49,617 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা 1 লাখেরও বেশি। নিহতের বেশিরভাগই নারী ও শিশু। 3টি হাসপাতালের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, মধ্যরাতে ঘুমান্ত মানুষের উপর হামলা করা হয়েছে। আবাসিক ভবনকে লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। বুধবারের রাতভর গাজায় বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলের বিমান বাহিনী। তারা জানিয়েছে, হামাসের পরিকাঠামোগুলো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। যদিও হামাসের তরফে বলা হয়েছে এতে বহু সাধারণ মানুষ নিহত হয়েছে। আবার গাজায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটি সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। ফলে সেখানে খাদ্য সংকটও প্রকাশ আকার ধারণ করেছে। কিছু পণ্যের দাম 200% বেশি বেড়ে গেছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, মধ্য গাজায় একটি বাফার জোনের দখল নিতে তারা স্থল বাহিনী পাঠিয়েছে। পাশাপাশি বিমান বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় রাজধানী গাজা শহরের অবরোধ পুনর্বহাল করেছে। তারা বাসিন্দাদের গাজা শহরের উত্তরে যাতায়াতের জন্য প্রধান রাস্তা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীরা ইসরায়েলে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের দায় স্বীকার করেছেন, যদিও সেটা প্রতিহত করা হয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতিদের
সামরিক মুখপাত্র জানিয়েছেন, তেল আবিবের কাছে বেন গৌরি বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে উত্তর গাজাকে দক্ষিণ থেকে বিভক্তকারী নেতজারিম করিডোর 500 মিটার প্রস্থ থেকে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। সুতরাং এটি এখন আর শুধু করিডোর নেই, ইসরায়েলি সামরিক বাহিনী ক্রমাগত সম্প্রসারণে এটি একটি বাফার জোনে পরিণত হয়েছে। 8 কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণের জন্য সেনাবাহিনী এলাকায় অনেক আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি একটি নতুন প্রতিষ্ঠিত শহর ছিল যা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এখন ইসরায়েলি বাহিনী এটিকে আরো সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এর অর্থ হলো আরো কৃষিজমি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এদিকে দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব লক্ষ্য করে 3টি দূরপাল্লার রকেট ছুড়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর মধ্যে একটি রকেট আটকে দিতে সমর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বাকি দুটি রকেট খোলা স্থানে পড়েছে বলে দাবি করেছে তারা। গাজায় অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলের হাজারো মানুষের বিক্ষোভ। গাজার সামরিক অভিযান বন্ধ এবং সেখানে অবরুদ্ধ জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। বুধবার রাজধানী জেরুজালেমে পার্লামেন্ট ভবনের কাছে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেরুজালেমে বিগত বেশ কয়েক মাসের হিসেবে গতকালের বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। নির্বাচনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না, বললেন আমির খসরু। সবার মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা থাকতে হবে উল্লেখ করে দেশে নির্বাচনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অনেকে অনেক মত থাকবে, সবার মতের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান জানাতে হবে, সহনশীল হতে হবে। দেশের মানুষই সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্ত হবে দেশের মানুষের ভোটের মাধ্যমে। এর বাইরে কোনো সিদ্ধান্ত হবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সংস্কৃতি বদলাতে হবে, আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, বাংলাদেশ শান্তিপূর্ণ পরিস্থিতি রাখতে হবে। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য আমরা 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে, পুলিশি হেফাজতে মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, পরিবার হারিয়েছে। এই ত্যাগ সহজে বৃথা যেতে দেওয়া যাবে না। আমির খসরু বলেন, আমাদের মনে রাখতে হবে দিন শেষে দেশের মালিক জনগণ। আজকে মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে, আগামীতে বাংলাদেশে কি হবে এ বিষয়ে মানুষের মনে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে। এর প্রতিফলন একমাত্র সম্ভব ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, আমাদের বিগত দিনের রাজনীতি থেকে বেরিয়ে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি ফিরতে হবে, যেটি বিএনপির আয়োজিত রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলে প্রকাশ পেয়েছে। সেখানে সব রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়ে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছেন। একটি রাজনৈতিক দলের ইফতার মাহফিলে অন্য দলের নেতাদের বক্তব্য দেওয়ার প্ল্যাটফর্ম তৈরির উদাহরণ সৃষ্টি করেছে বিএনপি, যা দেশের রাজনীতিতে সহনশীলতার প্রথম উদাহরণ। আমরা সবাই যেন কথা বলতে পারি, সম্মান জানাতে পারি, আবার ভিন্ন মত যেন পোষণ করতে পারি, এটি সব বাংলাদেশে আগামী দিনের রাজনীতি যোগ করেন তিনি। গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, 2 ডাকাত আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। এ সময় এলাকাবাসী 2 ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেল যোগে হাটুরিয়াচালা বাজারে যাচ্ছিলেন মাটি ব্যবসায়ী সজীব হোসেন ও রয়্যাল মিয়া। এক পর্যায়ে তারা বড়ইপাড়া সড়কের হাটুরিয়াচালা বাজারের